আনন্দরত্ন একাডেমির ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবং তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস এখন থেকে অলরেডি আবার আরেকটি সাবজেক্টে শুরু হতে চলেছে এবং সেটা হচ্ছে লাইফ সায়েন্স। দেখো, সায়েন্স নিয়ে যাদের ম্যানিয়া, সেই ম্যানিয়া একেবারে দূর হবে এবং এইখান থেকেও তোমরা একটা ভালো মার্কস আগামীতে ডব্লিউবিসিএস এর জন্য বা এসএলএসটির জন্য যারা প্রিপেয়ার হচ্ছ তাদের জন্য তোমরা তুলে ফেলতে পারবে এবং কোথাও কখনোই মনে হবে না যে খুব কঠিন। কারণ এই যে সায়েন্স যে সাবজেক্টটা পড়ছি সেই সাবজেক্টটা আমরা সবটাই পড়বো, কিন্তু সেখানকার যে কোন কোন বিষয়গুলি আমাদের জরুরি, কিভাবে পড়লে কোন টপিক থেকে আসলে কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেটা একেবারে তুমি নিজেই ধরে ফেলতে পারবে। একেবারে বেসিক থেকে স্টার্ট করবো এবং তোমাদের প্রত্যেকটা টপিকে আবারও বলছি শর্টকাট নয়, কিন্তু পুরোটাই পড়ছি। সেই পুরোটার মধ্যে থেকে আমার কতটুকু জানা দরকার এবং যতটুকু বেসিক নলেজ জানা দরকার সেই সাবজেক্টটা সম্পর্কে, সে লাইফ সায়েন্স বলি, ফিজিক্স বলি, কেমিস্ট্রি বলি, সেটা কিন্তু তৈরি হয়ে যাবে তোমাদের। তোমরা নিজেরাই কয়েকটা ক্লাস দেখো এবং সেখান থেকেই বুঝে যাবে যে আমি আদৌ ঠিক বলছি কিনা। এবার রইল দ্বিতীয় সমস্যা। সায়েন্স যখন আমরা পড়ি তখন ইংরেজি টার্মের একটা বড় সমস্যা হয়। দেখো, বাংলা আর ইংরেজির একটা কম্বো করে সায়েন্স পড়তে পারো যাদের ইংরেজি সমস্যা, তাদের জন্য বলছি। কারণ এখানে আসল জিনিসটা কি, কনসেপ্টটা তুমি তোমার যে ভাষাতেই, যেখানকার স্টুডেন্ট, সে যদি উত্তরপ্রদেশের একজন হয়, সে হিন্দি ভাষায় তার মাতৃভাষা, সেখানে সেই ভাষাতে যত সহজে বুঝে গেলে সেটা হলো তোমার মূল বিষয়। তেমনি বাংলা ভাষাতেও আমরা পড়ছি, কনসেপ্টটা নিয়ে নিলাম, এবার সায়েন্সের সেই টার্মগুলো শুধু ইংরেজি আমরা পাশাপাশি লিখে পড়লেই আমাদের তাড়াতাড়ি এটা কিন্তু হয়ে যাওয়ার কথা। এবং তার প্যাটার্ন আমি তোমাদের এখানে দেখিয়ে দেবো আজকে এবং আগামীতে এই পরপর ক্লাস চলতে থাকবে। তোমরা যারা এই যে ডব্লিউবিসিএস 2023-এর জন্য প্রস্তুতি নিচ্ছ এবং এসএলএসটির জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য বলবো আমাদের সঙ্গে জুড়ে থাকো, এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আমরা সবগুলি সাবজেক্ট ধীরে ধীরে শেষ করে দেবো। যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা কিন্তু কমেন্ট বা লাইক করছো না যারা দেখছো, সেইটা একটু সবাই করো, তাহলে কিন্তু এই জায়গা থেকে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, ক্লাসগুলি তোমাদের ভালো লাগছে বা মন্দ লাগছে, কিভাবে কতটা আপগ্রেড করা যায় সেগুলি আমরা তাহলে জানতে পারি। হ্যাঁ, লাইট নিয়ে একটা সমস্যা তোমাদের বারবার বলছি, কারণ লাইটের সমস্যা আমাদের সলভ হয়ে যাবে হয়তো আগামী মাস থেকেই, যে ক্লাসগুলি আপলোড হবে সেইটা আমরা চেষ্টা করব। তো এবার দেখো, আজকের মূল আলোচনায় চলে আসি। লাইফ সায়েন্সের নিউট্রিশন চ্যাপ্টার, পরীক্ষায় প্রচুর কোশ্চেন এখান থেকে থাকে আর এই চ্যাপ্টারটা একেবারে জলের মতন সহজ করে নেব আমরা। প্রথমেই দেখো পয়েন্ট ওয়ানে আমরা রেখেছি এই যে নিউট্রিশন পড়েছি, তাহলে নিউট্রিশনের সংজ্ঞা কী। দেখো, নিউট্রিশনের সংজ্ঞা কি, যে প্রক্রিয়ায় জীব দেহ বা প্রাণী উদ্ভিদ দুই ভাগে যদি ভাগ করি, তাহলে এই যে উদ্ভিদ দুটি প্রক্রিয়া, একটা হচ্ছে সংশ্লেষ আর একটা আত্তীকরণ। আর প্রাণী যদি বলি তাহলে প্রাণীর ক্ষেত্রে আমরা পাবো যে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ। এই প্রক্রিয়ার মাধ্যমে তাদের যে প্রয়োজনীয় উপাদান সেটাকে সংগ্রহ করছে। একই সঙ্গে এই যে পরপর শক্তি অর্জন করে, শুষ্ক ওজন বৃদ্ধি পায়, বৃদ্ধি ও বিকাশ ঘটে, তাকেই আমরা পুষ্টি বলি। তাহলে সোজা ভাষায় আরও একবার রিপিট করে দিচ্ছি যে প্রক্রিয়া, শুধু প্রাণীর ধরে আমরা বলছি, যে প্রক্রিয়ায় প্রাণী এই যে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ, এই প্রক্রিয়ার মাধ্যমে তার প্রয়োজনীয় উপাদান এবং শক্তি অর্জন করে, জীব দেহের বা প্রাণীর যে শুষ্ক ওজন সেটা বৃদ্ধি পায়, বৃদ্ধি এবং বিকাশ ঘটে, তাকেই আমরা পুষ্টি বলি। ওকে, তাহলে এই গেল হচ্ছে পুষ্টি। এবার দেখো, সব থেকে বেশি প্রশ্ন যেখান থেকে জিজ্ঞাসা করে সেটা যদি দেখি তোমাদের চোখের সামনে, তাহলে ফার্স্ট পয়েন্ট তোমরা এটা লিখে নেবে। আশা করি এই ভিডিওতে তোমাদের লেখাগুলো প্রত্যেকটা ক্লিয়ার তোমরা বুঝতে পারছো। দেখো, নিউট্রিশন হলো একটি উপচেতি বিপাক, অ্যানাবলিক মেটাবলিজম। এই ইংরেজি কথাটা তোমাদের মাথায় রাখলেই হলো। এইবার এই যে অ্যানাবলিক মেটাবলিজম কি সেটা যদি আমরা বিচার করি, তাহলে এই যে উদ্ভিদের আমাদের যে বিপাক প্রক্রিয়া চলে, সেই বিপাক প্রক্রিয়া মূলত দু প্রকারের জীবদেহে। একটা হচ্ছে ক্যাটাবলিক আর একটা হচ্ছে অ্যানাবলিক। তাহলে ক্যাটাবলিক আর এটা হচ্ছে অ্যানাবলিক। ওকে, এই যে ক্যাটাবলিক কি বা অপচিতি বিপাক কি, সেটা হচ্ছে খাদ্যবস্তু সরল উপাদানে পরিণত হয়
এবং জীবদেহের ওজন হ্রাস পায়। যেমন ধরো আমরা আমাদের দেখতে পাই যে আমাদের এক্সক্রিশন, রেচন প্রক্রিয়া, সেই রেচন প্রক্রিয়ার একটা উদাহরণ, শ্বসন একটা উদাহরণ। আর এইটা আমরা পরবর্তীতে ডিটেলস এক্সক্রিটরি সিস্টেমে কিন্তু আরও ভালোভাবে আলোচনা করবো। আমাদের দেহে যে সমস্ত এই যে খাদ্য আমরা গ্রহণ করছি সেটা জটিল উপাদান হিসেবে সঞ্চিত হয়, সেটাই আবার পরে ব্রেকডাউন করে, এবং ব্রেকডাউনের ফলে আমাদের যে বিভিন্ন অঙ্গ উপাঙ্গ রয়েছে যেখানে যে এনার্জিটা দরকার সেই এনার্জিটা পাচ্ছি, সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি হচ্ছে ক্যাটাবলিক মেটাবলিজম। পরেটা হচ্ছে উপজাতি বিপাক, অ্যানাবলিক মেটাবলিজম। এই যে অ্যানাবলিক মেটাবলিজম ঠিক তার উল্টো আমরা এখানে এই কথাগুলি, খাদ্যবস্তু সরল নয়, সরল থেকে জটিল উপাদানে পরিণত হচ্ছে। দেখো উদাহরণ কি, অর্থাৎ জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, এখানে হ্রাস, এর ঠিক উল্টোটা আমরা এখানে লিখব। উদাহরণ হিসেবে আমরা কিন্তু ফটোসিনথেসিস জানি, এবং একই সঙ্গে এই যে নিউট্রিশনটা পেলাম। তাহলে এখানে যে তিনটে পয়েন্ট, সেই তিনটে পয়েন্ট আমরা কি লিখছি, খাদ্যবস্তু জটিল উপাদানে পরিণত হয়, জীবদেহের যে শুষ্ক ওজন সেটা বৃদ্ধি পায়, নিউট্রিশন একটা উদাহরণ, আর উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষ একটা উদাহরণ। তাহলে এইখানে সেই কথাগুলি তোমরা লিখবে। এটা গেল আমাদের সেকেন্ড পয়েন্ট আজকে নিউট্রিশন চ্যাপ্টার আলোচনায়। থার্ড পয়েন্ট দেখো, খুব ঠান্ডা মাথায় যদি তোমরা এগুলোকে নোট ডাউন করে নাও, অল্প অল্পই রয়েছে, এবং সেটা পরপর যদি সুন্দরভাবে সাজিয়ে রাখো, দেখবে লাইফ সায়েন্স একেবারে ক্লিয়ার হয়ে যাবে, তুমি কাউকে পড়াতে পারবে। দেখো পুষ্টির পর্যায়, এই যে একটু আগে বলছিলাম, উদ্ভিদের পুষ্টির পর্যায় দুটো, সংশ্লেষ আর আত্তীকরণ, সিনথেসিস আর একটা হচ্ছে অ্যাসিমিলেশন, এই দুটো পর্যায়ে আমরা পাচ্ছি। ওকে, এবং উদ্ভিদের পুষ্টিকে হলোফাইটিক পুষ্টি বলে। প্রাণীর পুষ্টিকে কি বলে, হলোজাইক পুষ্টি। আর প্রাণীর পুষ্টির 5টা পর্যায় আমি একটু আগেই তোমাদেরকে বলেছিলাম। সেই 5টা পর্যায় তখন আমি বাংলায় বলেছি। দেখো, খাদ্য গ্রহণ, ইংরেজিতে ইনজেশন, পরিপাক ডাইজেশন, শোষণ অ্যাবজর্পশন, আত্তীকরণ হচ্ছে অ্যাসিমিলেশন, আর বহিষ্করণ হচ্ছে ইজেশন। তাহলে এই গেল আমাদের পুষ্টির পর্যায় পেলাম। এবার নেক্সট খাদ্যের উপাদান, নেক্সট 4 নম্বর পয়েন্ট আজকের ক্লাসে আমরা আলোচনা করছি পুষ্টি সম্পর্কে। ধীরে ধীরে সমস্তটা গুটিয়ে আসবে। দেখো, খাদ্যের উপাদানকে দুভাগে আমরা ভাগ করি, একটা হচ্ছে প্রাইমারি বা প্রক্সিমেট উপাদান, আর দ্বিতীয়টা হচ্ছে প্রোটেক্টিভ উপাদান। প্রাইমারিটাকেই বা প্রক্সিমেটটাকেই বলে মুখ্য উপাদান, আর প্রোটেক্টিভ হচ্ছে সহায়ক উপাদান। এবার এই যে প্রাইমারি বা প্রক্সিমেট উপাদানের মধ্যে পড়ে হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট, আর সহায়কের মধ্যে আমরা পাবো মূলত ভিটামিন, খনিজ লবণ, জল। তো তারই একটা স্ট্রাকচার এখানে দেওয়া রয়েছে। এই পয়েন্ট ধরেই এবার আমরা এইগুলোকে একটা একটা করে জানবো। এবং এখান থেকে প্রথমেই বলি যে প্রশ্ন যদি থাকে সেটা হচ্ছে এই প্রশ্নটা প্রায়ই পরীক্ষায় আসে তোমাদের, বাকিগুলো আমাদের কনসেপ্ট স্ট্রং করার জন্য আমরা আলোচনা করছি। এবার বারবার বললাম যে এরপরে খাদ্যের উপাদানে আজকের ক্লাসে আমরা এই যে প্রক্সিমেট উপাদান, এইগুলি থেকে প্রচুর প্রশ্ন আসে, সেগুলি নিয়ে আলোচনা করবো, এবং প্রত্যেকটা কথা সবাই সুন্দরভাবে লিখে রাখবো। আজকের ক্লাসের মূল ফোকাসের জায়গা, তাহলে একটু আগে বললাম খাদ্যের যে মুখ্য উপাদান, প্রাইমারি উপাদান বা প্রক্সিমেট ইংরেজিতে, অর্থাৎ ইংরেজির টার্মগুলো জেনে নিলেই তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়া দরকার। এবার এখানে এই যে প্রক্সিমেট উপাদান, সেই প্রক্সিমেট উপাদানের প্রথমটা কি ছিল আমাদের, কার্বোহাইড্রেট বা শর্করা। এবার দেখো, শর্করা সম্পর্কে আমরা কতগুলি কথা এখানে সুন্দরভাবে আগে বাদিকে জেনে নিলাম, যে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে গঠিত। আর এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিওটা থাকে হচ্ছে 2:1। সব থেকে বেশি পাওয়া যায় শর্করা, সেটা হচ্ছে কলে ছাটা চালে। আর এই যে 1 গ্রাম শর্করা দহনে আমাদের 4 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপাদন হয়। পরীক্ষায় জিজ্ঞাসা করে প্রতিদিন একটা পূর্ণ প্রাপ্তবয়স্ক মানুষের কতটা দরকার, 400 থেকে 600 গ্রাম শর্করার দরকার হয়। এবার দেখো ডান দিকে কি দিয়েছি, এই যে কার্বোহাইড্রেটের কাজ কি, তাপশক্তি উৎপাদন করা, এবং ভীষণ গুরুত্বপূর্ণ যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ আমাদের শরীরে বজায় রাখে। এই হলো কার্বোহাইড্রেটের কাজ। এবার এই যে শর্করার একক অনুযায়ী, মানে বেসিক্যালি এই শর্করার গঠনগত ভাগ আবার রয়েছে, সেটা 3টে। এক হচ্ছে মনোস্যাকারাইড,
ঠিক আছে, একটা অণু বা মনোস্যাকারাইড, ওই কারণেই বলছি। ডাইস্যাকারাইড দুটো শর্করা অণু দিয়ে গঠিত, আর হচ্ছে পলিস্যাকারাইড। এখান থেকে তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে, দেখো এটা জিজ্ঞাসা করবে, এটা জিজ্ঞাসা করবে, এটা জিজ্ঞাসা করবে, এইটা জিজ্ঞাসা করা হয়, এইটাও জিজ্ঞাসা করতে পারে। কাজটা কি, মূল জায়গাটাই বললাম, আজকের ক্লাসের মূল ফোকাস এইখানটাতে। এবার দেখো মনোস্যাকারাইড যখন আমরা পড়ছি, তখন মনোস্যাকারাইড থেকে আমাদের প্রশ্ন কি আসে ভালো করে দেখে নাও সুন্দরভাবে। মনোস্যাকারাইডের উদাহরণ কি? মনো কথা থেকে আমরা সিঙ্গেল যে অণু পাচ্ছি সেখান থেকেই আসছে আমরা যে শর্করার অণু গঠিত। গ্লুকোজ একটা উদাহরণ, গ্যালাক্টোজ একটা উদাহরণ, ফ্রুক্টোজ একটা উদাহরণ। তোমাকে পড়তে হবে পরীক্ষার একটা ওরিয়েন্টেশন দিয়ে যে কী জিজ্ঞাসা করে আমাদের। তাহলে গ্লুকোজ কোথায় কোথায়, দেখো আপেল, আঙুর, খেজুর, এইগুলোতে গ্লুকোজ আমরা পাই। এছাড়া গ্যালাক্টোজ যদি বলি, গ্যালাক্টোজ অ্যাকচুয়ালি অন্যান্য এই যে স্যাকারাইড বা অন্যান্য শর্করার সঙ্গে, মূলত সুগারের সঙ্গে, এই যে এগুলোতে যে সুগার ফর্মেট রয়েছে সেই সুগারের সঙ্গে কম্বাইন্ড থাকে। ওই জন্য এখানে পাশে লিখে রয়েছে কম্বাইন্ড উইথ আদার সুগারের সঙ্গে থাকে। যেমন ধরো ল্যাকটোজ রয়েছে দুধে, সেখানে তার সঙ্গেও রয়েছে। তবে কিন্তু এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে গ্যালাক্টোজকে বেসিক্যালি বলা হয় হচ্ছে ব্রেন সুগার। এই যে তিনটে কথা গ্যালাক্টোজ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ, লিখে রাখবে। গ্যালাক্টোজকে ব্রেন সুগার বলা হয়, কারণটা কি, শিশুদের যে ব্রেন ডেভেলপমেন্ট, সেই ব্রেন ডেভেলপমেন্টে মূলত কাজ করে হচ্ছে গ্যালাক্টোজ। এবং আমরা এই যে লং টার্মের মেমোরি ফরমেশন করার জন্য সেটাতেও কাজ করে হচ্ছে গ্যালাক্টোজ। এই জন্য গ্যালাক্টোজটা ভীষণ এখানে গুরুত্বপূর্ণ। এই অর্থে তিনটে কথা মনে রাখবে। ব্রেন সুগার বলা হয়, ইট সাপোর্টস দ্য ব্রেন ডেভেলপমেন্ট অফ ইনফ্যান্টস, ট্রিগার্স লং টার্ম মেমোরি ইনফরমেশন। বাংলায় প্রথমে বলে দিয়েছি এবং তার সঙ্গে সহজে তুমি ইংরেজিটা তোমরা লিখে রাখলে। তাহলে এখান থেকে আমরা চলে আসি এবার ফ্রুক্টোজ। সবই হচ্ছে মনোস্যাকারাইডের উদাহরণ। কোনগুলি এইভাবে সরাসরি জিজ্ঞাসা করে, আবার জিজ্ঞাসা করবে কোথায় কোনটা পাওয়া যায়, কোন খাবারে ফ্রুক্টোজ পাওয়া যায়। ফ্রুক্টোজ হচ্ছে আম, কলা, মধুতে আমরা ফ্রুক্টোজ পাই। তো এইটুকু কথা আমাদের। নেক্সট দেখো ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইডের উদাহরণ হচ্ছে ল্যাকটোজ, মল্টোজ, সুক্রোজ। এবার দুধে ল্যাকটোজ পাওয়া যায়, চিড়ে আটাতে মল্টোজ বিদ্যমান, আর চিনি গুড় মিছরিতে সুক্রোজ বিদ্যমান। উদাহরণগুলো খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলো থেকে উদাহরণ থেকে প্রশ্ন আসে আমাদের। দেখো পলিস্যাকারাইড, স্টার্চ, শ্বেতসার, এই যে আলু, তারপরে আটাতে বিদ্যমান, সেই শ্বেতসার একটা পলিস্যাকারাইডের উদাহরণ। গ্লাইকোজেন হচ্ছে একটা পলিস্যাকারাইড, সেলুলোজ একটা পলিস্যাকারাইডের উদাহরণ। সেলুলোজ শাকসবজিতে পাওয়া যায়, বেসিক্যালি দেখবে পরীক্ষায় তোমাদের জিজ্ঞাসা করে, এটাই হজম হতে চায় না আমাদের, ঠিক আছে। তো এবার গ্লাইকোজেন কি পাঠার যকৃতে পাওয়া যায়। তো এটা অলরেডি মনে হয় WBCS এর মেন্সে এবার এসেছিলো, আমি পড়ানোর সময় বারবার এইগুলো বলি, ঠিক আছে। তোমাদের ইউটিউবে যারা দূর দূরান্ত থেকে পড়ছো তাদের জন্য এই স্পেশাল ভার্সনটা আনছি। অনেক অসুবিধের পরেও চেষ্টা করে যাচ্ছি তোমাদের জন্য রেগুলারলি যাতে দিতে পারি। ওকে, আমাদের জুড়ে থাকো সবাই একসঙ্গে, সেইটাই তোমাদের কাছ থেকে আশা রাখবো। এবার দেখো এবার আমরা চলে আসি তোমাদের পরবর্তী পার্টে। সেই পার্টটা এখান থেকে আমরা যাবো। এবার দেখো প্রোটিন, ঠিক আছে। প্রোটিন, এখানে তোমাদের তিনটে কাজ দেবো আমি, ইচ্ছে করে এখানে ফাঁকা রেখেছি। প্রোটিনে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, দেখে না হলে বুঝতেই পারছি না তোমরা পড়াশোনা আদৌ করছো বা ভিডিওটা দেখছো কি না, নোট ডাউন করছো কি না, নিজেরা একটু বিষয়গুলি নিয়ে সার্চ করছো কি না। তো বেসিক্যালি প্রোটিনের গঠন দেবো। তাহলে আমরা অলরেডি শর্করা পেয়ে গেলাম। এবার দ্বিতীয় মুখ্য উপাদান খাদ্যের ছিল প্রোটিন, তৃতীয়টা হচ্ছে ফ্যাট। তাহলে এই যে প্রোটিন হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন দ্বারা গঠিত। আমার স্টুডেন্টরা এখানে জানে যে কী রয়েছে। তো প্রোটিনের অণু বেসিক্যালি এই যে অ্যামাইনো অ্যাসিড দ্বারা, এই প্রোটিন আমাদের শরীরে যে অ্যামাইনো অ্যাসিডের চাহিদা সেটাও কিন্তু পূরণ করে, একটু পরে কাজে আমরা আলোচনা করব। এই প্রোটিনকে আবার 3 ভাগে ভাগ করা হয়। সিম্পল প্রোটিন, ঠিক আছে, নর্মালি। কনজুগেটেড হচ্ছে আমরা বুঝতেই পারছি সংযুক্ত অবস্থায় থাকে। তারপরে একটা উদাহরণ এখানে বলে দিচ্ছি, হিমোগ্লোবিন। তোমরা খুঁজে এখানে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে যারা ভিডিও দেখছো। সিম্পল প্রোটিনের উদাহরণ, কনজুগেটেড প্রোটিনের উদাহরণ, আর ডিরাইভড প্রোটিন আমাদের যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া, সেই শারীরবৃত্তীয় প্রক্রিয়ার চলাকালীন সময়ে এই প্রোটিন উৎপন্ন হয়। সেরকম উদাহরণ কি, সেটা কিন্তু তোমরা অলরেডি হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম যারা ভালোভাবে পড়েছো আগে, তারা কিন্তু এটা জানবে যে আমাদের এই বিপাক ক্রিয়া, শারীরবৃত্তীয় প্রক্রিয়া চলাকালীন সময়ে যে উৎসেচক বা যে প্রোটিন সম্বলিত উৎসেচকের উৎপন্ন হয়, সেখানে সেই উদাহরণগুলো এখানে লিখতে বলছে। অতএব তোমরা সরাসরি এই 3টে উদাহরণ লিখে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি আশা রাখবো। নেক্সট দেখো প্রোটিনের কাজ।
এখনই বললাম তাপশক্তি উৎপাদন করা এবং বৃদ্ধিতে সহায়তা করা, অ্যামাইনো অ্যাসিডের চাহিদা পূরণ, এটাও বলেছি। এবার এইখান থেকে একটা প্রশ্ন আসে যে 1 গ্রাম অণু শর্করা 1 গ্রাম অণু প্রোটিন দহনে কত কিলো ক্যালোরি তাপশক্তি উৎপাদন হয়? তাহলে 4.1 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপাদন হয়। প্রতিদিনের মানুষের কতটা দরকার? 100 থেকে 150 গ্রাম প্রোটিন প্রতিদিন পূর্ণ প্রাপ্তবয়স্ক মানুষের প্রয়োজন হয়ে থাকে। প্রোটিনের অভাবে কী রোগ হয়? বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করেছে, তাহলে কোয়াশিওকর আর ম্যারাসমাস রোগ হয়। রইল ফ্যাট সম্পর্কে। তাহলে ফ্যাটের আমরা এখানে দেখো খুব সংক্ষিপ্তভাবে তোমাদের ফ্যাট সম্পর্কে এখানে বলে দেওয়া হয়েছে কার্বন, অক্সিজেন আর হাইড্রোজেন দ্বারা গঠিত। তবে এটা একটা ইস্টার বিশেষ, অ্যাসিড আর গ্লিসারল সম্বলিত একটা ইস্টার বিশেষ। এবং 1 গ্রাম ফ্যাট দহনে সব থেকে বেশি কিলো ক্যালোরি তাপশক্তি 9.3 কিলো ক্যালোরি তাপশক্তি দরকার হয়। প্রতিদিন মানুষের মোটামুটি একটা 50 গ্রাম ফ্যাট প্রয়োজন হয়। আর এই ফ্যাটের আবার কাজ যদি বলি তাহলে তাপশক্তি উৎপাদন একটা কাজ, আর দ্বিতীয় হচ্ছে আমাদের পিত্তরস এবং অগ্নাশয় রস নিঃসরণে সহায়তা করে। আমরা ডাইজেস্টিভ সিস্টেম যখন পড়বো সেখানে এই বিষয়টা আসবে। অতএব সেই সময় ডাইজেস্টিভ প্রসেস যখন চলে সেখানে পিত্তরস অগ্নাশয় রস নিঃসরণে সহায়তা করে। আর এই ফ্যাটে আমরা যদি বলি যে ফ্যাটের দ্রবণীয় ফ্যাট সলিউবল ভিটামিনগুলি কী কী, তাহলে আমাদের আনসার করতে হবে ADEK। ADEK হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। তো এইগুলি হচ্ছিল ইম্পর্টেন্ট আমাদের মূল ডাটা। এখান থেকে প্রচুর কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে। আর নিউট্রিশন চ্যাপ্টার তোমরা যদি বই খুলেও দেখো সুবিশাল, সেখান থেকে পরীক্ষার একটা ওরিয়েন্টেশনে তার সামারি আমি তোমাদের সামনে রাখছি। তোমরা কিন্তু এইভাবে আমি যেভাবে তোমাদের সামনে একেবারে স্ট্রাকচার করে করে পয়েন্ট ওয়াইজ ভাগ করছি, খুব বেশি চাপ নেবে না যে আমি 5টা 6টা করে পয়েন্ট পড়ছি কিন্তু মাথার মধ্যে ক্লিয়ার করি, পরীক্ষায় কোনগুলি জিজ্ঞাসা করে সেটাকে ক্লিয়ার করি, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় সায়েন্স থেকে সাকসেস রেট বেশি পাবে। এ প্রান্ত থেকে ও প্রান্ত শুধু কোনো রকম টার্গেট ছাড়া, পুরো একটা ফ্লো চার্ট তৈরি করা ছাড়া এগোলে পরে কিন্তু মুশকিল। আর সায়েন্সে যেটা বারবার বলছি, বোঝা যায় যে কোথা থেকে কি জিজ্ঞাসা করবে। আর এই প্যাটার্ন হয়ে যাওয়ার পরে এগুলো নিয়ে তোমরা যদি একটু নাড়াঘাটা করো, হ্যাঁ দেখা গেলো তুমি ম্যারাসমাস রোগ, ম্যারাসমাস ডিজিজ সার্চ করে তুমি সেটা সম্পর্কে একটু নলেজ গেইন করলে। এইভাবে যদি তোমরা একটু নিজেকে আরও একটু এই জায়গাটা এক্সপ্যান্ড করো, তাহলে দেখবে একেবারে কমপ্লিট। তখন দেখবে কঠিন কোশ্চেনগুলো আনসার করতে পারছো। এই যে সেলুলোজ সম্পর্কে আমি বললাম, সেলুলোজ সম্পর্কে শুধু আমি এখানে বলেছি শাকসবজিতে পাওয়া যায়। একটু আগে বললাম যে সেলুলোজটা আমাদের হজম হতে চায় না, তো হজম হয় না, তো সেটাও আমরা যদি একটু এই যে সেলুলোজটাকে সার্চ করি গুগলে, তাহলে সেখান থেকে আরও কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট বেরিয়ে আসবে। সায়েন্সে কিন্তু সেই ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো থেকেই জিজ্ঞাসা করে। তোমাকে বিশাল গভীরে গিয়ে যে প্রচুর কিছু জিজ্ঞাসা করছে তা নয়, একেবারে ইন জেনারেল কিছু কোশ্চেন বেরিয়ে আসে যেগুলি আমরা সবসময় এড়িয়ে যাই, হয়তো একটা নেগলিজেন্সি থাকে সাবজেক্টের প্রতি, এই কারণে ওইভাবে ভাবি না। তো এটা বলবো যে এই প্যাটার্নটা নাও, আর প্রয়োজনে এর যে মূল টার্মগুলো রয়েছে সেগুলি নিয়ে তোমরা একটু যখন পড়ছো আর 15-20 মিনিট সময় দিয়ে সেটাকে নিয়ে একটু ইনফরমেশান গ্যাদার করো অটোমেটিক্যালি, তাহলে দেখা যাবে কঠিনটা পারবে। যে তোমার 100টা কোশ্চেন দিয়েছে সায়েন্সের ধরে নিলাম, আর এইভাবে পড়লে তুমি অ্যাটলিস্ট 75 পেয়ে যাবে, বাকি 25টার মধ্যে থেকে কতটা তুমি আনতে পারছো সেইটা হচ্ছে তোমার এই যে ফার্দার আরও যখন নলেজ এক্সপ্যান্ড করছো সেখান থেকে বেরিয়ে আসবে। তো এই হলো আজকের আমাদের ক্লাস। নিউট্রিশন চ্যাপ্টারের পরবর্তী সিরিজ বা ক্লাস নিয়ে আমি তোমাদের সঙ্গে সামনে হাজির হব। অন্যান্য ক্লাসগুলোও কিন্তু নিয়মিত আপলোড হচ্ছে, দেখতে থাকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।